চট্টগ্রামের বাকুলিয়ায় ৪ বছরের শিশু ধর্ষণে অভিযুক্ত মনিরকে আসামি করে মামলা করেছে শিশুটির বাবা। শিশুর নানি প্রথম চিহ্নিত করেন মনিরকে। নির্যাতিত শিশুকে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন সে সুস্থ আছে এবং ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এরই মধ্যে আসামি মনির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাজীব বড়ুয়া রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের বাকুলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় বিসমিল্লা ভবনের সিঁড়িঘরে ৪ বছরের এক শিশুকে কান্নারত অবস্থায় দেখতে পান এলাকার লোকজন। শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। শিশুর নানি জানান, ডেকোরেটর কর্মী মনিরকে চিহ্নিত করা গেছে। শিশু বাচ্চা ৩.৫ বছরের বাচ্চা, এটা কত বলতে পারে না। এটার দোষ কি? এটা কি দোষ করছে? কোন শত্রু আছে এটার সাথে? তো ওর কিসের শত্রু? সকালে এলাকার লোকজন জানান, এই নির্মম নির্যাতনের উচিত বিচার তারা চান। ঠিকঠাক বিচার না পাওয়ার শঙ্কায় বৃহস্পতিবার রাতে লোকজন বেশি উত্তেজিত ছিল। তবে পুলিশের উপর হামলা এবং গাড়িতে আগুন দেওয়ার সঙ্গে এলাকার লোকজন জড়িত ছিল না। এসব নাশকতা করেছে এলাকার বাইরের কিছু লোক। রাষ্ট্রীয়ভাবে বিচারটা পাচ্ছে না, ওই জন্য জনগণ চাচ্ছে যে আইন হাতে তুলে নিতে। যেমন গতকালকে তো অনেক ঘটনা হয়ে গেল। এলাকার মানুষ গতকালকে থেকে খুব ক্ষোভ। তারা চাইছে যে পুলিশের কাছে না দিয়ে তারা নিজেই বিচার করুক। ৩ মাস পরে ওনাকে ফাঁসি দিয়ে দেবো। পুলিশের কালকে এই কথা বলছে। আমরা বলছি না, আমাদের হাতে তুলে দেওয়া হবে না, আমাদের হাতে তুলে দেবো। আমরা জনগণের আমরাই শাস্তি দেবো ওনাকে। এদিকে চট্টগ্রাম মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, নির্যাতিত শিশুর ডিএনএ পাঠানো হয়েছে ঢাকায়। তার চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। সে বর্তমানে সুস্থ আছে। এটা খেলাধুলা করতেছে, সকালবেলা নাস্তা করেছে, তার কোনো বাইরে এক্সটার্নাল কোনো নেই, ইনজুরি নেই। মেয়েটা পুরোপুরি সুস্থ আছে বলা যায়। তার খাওয়া দাওয়া সব কিছু নাম। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, মামলা দায়েরের পর তদন্ত শুরু হয়েছে। তারা চেষ্টা করছেন দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার। ফাঁসিতে তো কার্যক্রম, এটা আদালতের কাজ। আমার কাজ হলো যে এটা এভিডেন্স কালেক্ট করা, তদন্ত রিপোর্ট সূক্ষ্মভাবে এবং সাবমিট করা। এখানে মেডিকেল রিপোর্ট লাগবে, আমার এখানে ফরেন্সিক রিপোর্ট, এই সব কিছু দিয়ে আমার আদালতে আমি চার্জশিট দাখিল করবো এবং উইদিন শর্ট টাইমে 7 দিনের মধ্যে আমি এই মামলার কার্যক্রম সমাপ্ত করতে চাই। বৃহস্পতিবার রাতে শিশু ধর্ষণের অভিযোগ জানাজানি হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে দীর্ঘ সময় ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে পুলিশ, বিক্ষোভকারী ও সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। ছোট্ট রামিসার জন্য কাঁদছে সারা দেশ। সবার প্রতিবাদের একই ভাষা, দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে ঘাতকের। সকালে মিরপুর ১১ নম্বরে রামিসার বাসায় এসে একই সাথে সমবেদনা ও প্রতিবাদ করেন সাধারণ মানুষ। বিক্ষোভ ও মিছিল হয়েছে প্রেস ক্লাব, গুলশান, শাহবাগ ও কারওয়ান বাজার সহ বিভিন্ন স্থানে। এতে অংশ নেয় সাধারণ মানুষ, রাজনীতিবিদ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সুমন তানভীর জানাচ্ছেন বিস্তারিত। যার যায় সেই বোঝে বেদনাটার ওজন কত। এই মানুষটার নাম মোহাম্মদ সাদেক। রামিসার মতো তার সন্তানকেও গত মাসে নির্যাতন করে হত্যা করে প্রতিবেশী নামের এক দুর্বৃত্ত। ব্রাহ্মণবাড়িয়া থেকে তাই তিনি এসেছেন রামিসার বাবা মাকে সমবেদনা জানাতে। ভিড়ের মধ্যে যখন রামিসাকে নিয়ে এক একজন এক এক রকম কথাবার্তা বলছিলেন, তখন এক কোণে দাঁড়িয়ে কাঁদছিলেন এই বাবা। তার মেয়েটির বয়স ছিল মাত্র ৬ বছর। তার বাসার সামনেও নাকি প্রথম ১০-১৫ দিন এভাবেই ভিড় করছিলেন নেতাকর্মী সহ নানা সংগঠনের বিভিন্ন স্তরের মানুষেরা। এখন তিনি বড্ড একা। তা কোনোদিন একটা সরও দিয়ে দিই না এই বাচ্চারা। তা বলছে হাত ভাঙছে, পাও ভাঙছে, তা গলা টিপ্পা মারছে। ব্রাহ্মণবাড়িয়ার অনেক বড় বড় নেতা কর্মী যারা আছে সবাই আসছে আমাদের বাড়িতে, আইসা সান্ত্বনা দিয়ে গেছে। এই পিতার সুরে যেন কথা বলছিলেন রামিসার বাসার সামনে জড়ো হওয়া মানুষেরাও। কেউ কিন্তু আর্থিক সাহায্য চায় না বা নিজের স্বার্থের জন্য আসে নাই, এটা বিচার চাওয়ার জন্য আসছে। এই রামিসার যাতে শেষ হয়, এই বাংলাদেশ আর কোনো রামিসার সাথে এরকম না হয়। এভাবে আর কত সন্তান হারিয়ে যাবে, সেই প্রশ্ন এখন সবার মনে। আমার মেয়েটা মিশুক, সবার কাছে যায়, এইটাই আমার একটা ভয় যে আমার মেয়েরও হয়তো আজকে কালকে এরকম নিয়ে করতে পারে। এই জন্য আমি আসছি। ফিল করতো না, কিন্তু পাশের ঘাতক সোহেল
উনি যেভাবে ধৈরা আপনার নেয়া রুমের ভিতরে নিয়ে গেছে, যেভাবে আপনার করছে, আমি চাই এটা খুব দূরত্ব আমাদের বাংলাদেশের ভিতরে সারা বিশ্বে একটা মুসলিম কান্ট্রি হিসাবে আমরা তো আরবে অনেক কিছু আইন দেখেছি ভাই, এটা দূরত্বভাবে প্রধানমন্ত্রীর কাছে আমি হাত জোর করে বলতে চাই যে আমাদের তারেক রহমান সাহেব আপনি এই বিচারটা দিয়া আপনি ইসলাম আইন তৈরি করবেন, এমনকি টাইমলাইনের দূরত্ব একটা আইন তৈরি করে আপনি এই খুনিকে তো ধরছেন, খুনি নিজে স্বীকার করছে, এরপর তো আপনার আর কোনো প্রমাণ লাগে না। এই উৎকণ্ঠা রূপ নিচ্ছে প্রতিবাদ বিক্ষোভেও। দুপুরে 10 নম্বর গোলচত্বর অবরোধ করে এলাকার মানুষজন। এতে যোগ দেয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও। মিছিল হয়েছে রামিসার বাড়ির আশেপাশের সড়কগুলোতেও। গুলশানে মানববন্ধন করেন সচেতন নাগরিকেরা। রাস্তায় দাঁড়িয়ে ক্ষোভ জানাতে দেখা যায় কাউরান বাজার, শাহবাগ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনেও। সকালে রামিসার পরিবারকে সমবেদনা জানাতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান। এ সময় কথা বলেন রামিসার বাবা মাও। বাবার যে কষ্ট, এই কষ্ট আমি মনে কোনোদিন আমি আর দূর করতে পারবো না। যা হারাইছি, আমার বড় ভাই আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন, আমি 100% বিশ্বাস করি এবং আমার এই রামিসার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন। তিনি তার বড় মেয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। কাজেই এখানে আমরা মনে করি এই যে রামিসা হত্যা, নৃশংস হত্যাকাণ্ডের যে বিচার, এটা খুব দ্রুত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবে। আমাদের এখন যেটা দরকার, আমাদের সমাজটা একদম অবক্ষয় হয়ে গেছে, সেটা হলো বিভিন্ন মাদক এবং নেশার কারণে এই যে কাণ্ডটা ঘটছে, ছোট ছোট শিশুদের হত্যা করছে, এটা কিন্তু একটা চক্র বলতে পারেন, ষড়যন্ত্র বলতে পারেন। এদিন এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও। রামিসার হত্যাকারী নিয়ে বিভিন্ন তথ্য দেন এ কর্মকর্তা। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার পিসিপিআর খুব একটা ভালো না, তার অতীত কর্মকাণ্ড খুব একটা ভালো না, এটা আমরা সাধারণভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারছি। এদিকে ঈদের আগে এক বিষণ্ণ যাত্রায় গ্রামের বাড়ির দিকে যান রামিসার বাবা মা। সেখানে ছোট্ট সন্তানের কবর জিয়ারত করবেন তারা, অংশ নেবেন ধর্মীয় আনুষ্ঠানিকতায়। সুমন তানভীর, ৭১, ঢাকা। সিলেট শহরের কিনব্রিজ এলাকায় এক ছিনতাইকারীকে ধরতে গিয়ে র্যাব সদস্য ইমন আচার্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সিলেট মহানগর পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ছিনতাইকারী বাপ্পিকে ধরতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় র্যাব সদস্য ইমন আচার্য তাদের সহযোগিতা করতে এগিয়ে যান। ছিনতাইকারীকে ধরার চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি হঠাৎ ইমনের বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করে পুলিশ। হোসাইন আহমদ সুজাদের প্রতিবেদন। শুক্রবার বেলা 12টার দিকে সিলেটের কিনব্রিজ এলাকায় বাপ্পি নামের এক ছিনতাইকারীকে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় কিনব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন র্যাব সদস্য ইমন আচার্য। তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে এগিয়ে যান এবং ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন। এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি হঠাৎ করে ইমন আচার্যের বুকে ছুরি দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে ইমার্জেন্সি হয়ে সার্জারি বিভাগ, পরবর্তীতে সে আইসিইউতে তাকে নেওয়া হয়, ওখানে সে মৃত্যুবরণ করেন। ওই হামলার পর অভিযুক্ত ছিনতাইকারী বাপ্পি পাশের একটি বাসায় ঢুকে একটি শিশুকে জিম্মি করার চেষ্টা করে। পরে পুলিশের কৌশলী অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। র্যাবের সদস্য এখানে সে ব্যক্তিগত কাজে বা তাদের অন্য কোনো কাজে সে এখানে আসছিল, যখন পুলিশ একটা ব্যক্তিকে ধাওয়া করতেছে ছিনতাইকারীকে, তখন তার সামনে যখন পড়েছে সে তাকে ধরতে চেষ্টা করছে, বুঝতে পারছেন? আর এত সিভিল ছিল, ধরতে চেষ্টা করছে, তখন সে তাকে ছুরি মেরে সে আরো ছুরি নিয়ে সামনে চলে যাচ্ছিল। সে দূরে দূরে একটা পাশে আশ্রয় নেয়। ওখানে গিয়ে সে একটা বাচ্চার গলায় ছুরি ধরে তাকে অ্যারেস্ট করতে আসে, সেই কাজটা করবে। তখন আমার পুলিশ সদস্যরা সাহসিকতার সাথে কিন্তু আপনার তাকে আটক করতে সক্ষম হয় এবং সে বর্তমানে কোতোয়ালি থানায় হেফাজতে আছে। ঘটনায় জড়িত আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট।
কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাটগুলো। বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। পুরো দমে কেনাবেচা শুরু না হলেও পশু দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। অনেকেই আগে থেকেই দেখে রাখছেন তাদের পছন্দের পশু। ব্যাপারী বলছেন ঈদের 2 থেকে 3 দিন আগে পুরোপুরি জমে উঠবে হাট। মামুন হোসাইনের রিপোর্ট। তেজগাঁওয়ে কোরবানির পশুর হাটের মূল আকর্ষণ এই 4টি উট। দাম চাওয়া হচ্ছে 20 থেকে 25 লাখ টাকা পর্যন্ত। 20 লাখ টাকা চাচ্ছি, 25 লাখ টাকা চাচ্ছি, 18 লাখ টাকা চাচ্ছি, আর 25 লাখ টাকা করে ছাড়বো। যশোর থেকে রাজধানীর হাটে আসা এই উটগুলো দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। যখন শুনলাম যে আজকে উট এসেছে, তো সেটা নিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করলো, কারণ সামনাসামনি উট এর আগে কখনো দেখা হয়নি। উট আমরা দেখলাম, বিশাল বড় উট, মানে অনেক ভালো লাগতেছে। আমার জীবনের ফার্স্ট আমি সামনাসামনি উট দেখলাম। ছোট থেকে বড়, শিক্ষার্থী, চাকরিজীবী সবাই হাটে এসেছেন কোরবানির পশু দেখতে। গরু আমাদের কোরবানি দিছে, তো গরু দেখা হয়েছে, বাট হাটে আসা হয়নি কখনো। মাত্র কার্যক্রম শুরু হলো, সুতরাং দাম হয়তো বা একটু নাগালের মধ্যে আসতে সময় লাগবে। আমরা স্কুল থেকে গরু দেখতে আসছি। ছুটির আগে আমরা ভেবেছিলাম আমরা হাটে আসবো, অনেকগুলো গরু দেখছি, বড় বড় গরু আসছে। আমি কখনো গরুর হাটে যাইনি, তো গরুর হাটে আসা আমার একটা অন্যরকমই ফিলিংস। বেচাকেনা পুরোদমে শুরু না হলেও ব্যাপারীরা বলছেন এবার পরিবহন খরচ ও পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরুর দাম কিছুটা বেশি হতে পারে। ভুসির দাম বেশি, খুরার দাম বেশি, খেয়ারের দাম বেশি, বুটের দাম বেশি, সব কিছুর দাম বেশি। অনেক খরচ স্যার, একটা গরু আনতে 5-7 হাজার টাকা গাড়ি ভাড়া লাগে, তারপরে মনে করেন যে লোকজন নিয়েছি তাকে খাওয়ানো লাগে, সবকিছু তো সবই এর মধ্যেই। তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিছু দেখেছি, এখনো তো দাম আসলে একটু বেশি চাইবে। 7 দিন সময় আছে, এই জন্য এটা দাম ছাড়তেছে না। যেমন এই গরুটা 2,70,000 বলছি, সে বলতেছে 4.5 লাখের নিচে দিব না। এদিকে হাটে জাল টাকা রোধে বিশেষ টিম, মেডিকেল বুথ ও সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন কর্তৃপক্ষ। ব্যাংকিং সুব্যবস্থা প্লাস সর্বোপরি পর্যাপ্ত আমরা সুব্যবস্থা রেখেছি, যেন ব্যাপারীদের কোনো সমস্যা না হয়। এবং এই হাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে কাদা হয় না। এবার ঢাকার 2 সিটি কর্পোরেশনে মোট গরুর হাট 26টি। এর মধ্যে উত্তরে 13টি ও দক্ষিণে 13টি হাটে চলবে পশু বেচাকেনা। মামুন হুসাইন, 71, ঢাকা। কোরবানির ঈদের আর মাত্র 1 সপ্তাহ বাকি, অথচ চট্টগ্রামে এখনো পুরোপুরি জমে ওঠেনি কোনো পশুর হাট। তবে ভিন্ন চিত্র গরুর খামারগুলোতে। প্রতিটি খামারে কেনাকাটা জমেছে হাটের মতোই। চট্টগ্রাম মহানগর ও এর আশপাশে এরকম অন্তত 150টি খামার রয়েছে। বেশিরভাগ খামারই বলছেন এরই মধ্যে বিক্রি হয়ে গেছে প্রায় 90% পশু। তবে ক্রেতাদের অভিযোগ, বাজারের চেয়ে খামারে গরুর দাম বেশি। বিস্তারিত জানাচ্ছেন রাজীব বড়ুয়া। কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামে জমে উঠতে শুরু করেছে পশুর বাজার। হাটে ক্রেতার ভিড় থাকলেও বিক্রি নেই। বিক্রেতারা বলছেন হাটে বিক্রি বাড়বে আরও কদিন পর। হাট ইজারাদার বলছেন হাটে আসা ক্রেতা বিক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে সেই ব্যবস্থা রয়েছে। পাশাপাশি নগরীতে অবৈধ পশুর হাট যাতে বসতে না পারে সেজন্য প্রশাসনের সহযোগিতা দরকার। 4 লাখ চালি, 3 লাখ করছে, কেউ 2.5 লাখ করছে। ছোটটা আছে, ছোটটা 1.5 লাখ, 2 লাখ এরকম দাম বলছে পাবলিক। আমি কুষ্টার দিকে আইছে, 14টা গরু নিয়েছে, একটা গরু বিক্রি হয়েছে। প্রশাসনের কাছে আমরা ডিসির কাছেও জানাইছি, তারপরে ওসির কাছেও জানাইছি। ওরাও চেষ্টা করতেছে অবৈধ যেগুলো বাজার আছে এগুলো ভেঙে ফেলবে। তো আমরা আশাবাদী, যদি ভেঙে ফেলে তাইলে আমাদের একটু লাভবান হব। কেন এত দূর থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসছে, বাইরে যদি গরু বিক্রি হয় তাহলে তো আমার হাটে গরু সেল কম হবে। তবে উল্টো চিত্র নগরীর গরুর ফার্মগুলোতে। কোরবানির পশু কিনতে ও দেখতে পরিবারের সদস্যদের নিয়ে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। এগুলো থেকে যদি আমরা কিনলে আমরা এটা গরুটা রেখে দিতে পারতেছি। হ্যাঁ, আর আমাদের তো এখন গরুটা রাখা টাফ, সিটের ভিতরে তো আমরা রাখতে পারি না, ময়লা হয়ে যায়, বিভিন্ন রকম প্রবলেম হয়। দাম মোটামুটি বাজারের তুলনায় কি মনে হচ্ছে, এত বেশি রিজনেবল বললেও ভুল হবে। আর সুবিধা বলতে এসে দেখতে পারতেছি, বাচ্চারা খেলতে পারতেছে। গরুগুলো আগে থেকে কেনার পরও যেভাবে গরুটা নেয় তার থেকে বাড়তি পাচ্ছে, কারণ আমরা নর্মালি 1 মাসের হাতে রেখে আমরা কি করতেছি, প্রাইসিং করতেছি, যেটা 1 মাস ফ্রি অফ কস্টে থাকতেছে। তবে হাট ও অ্যাগ্রো ফার্মে আসা ক্রেতারা বলছেন
পছন্দনীয় কোরবানির পশু মিললেও দাম গেল বছরের তুলনায় এবার কিছুটা বেশি। বড় গরুর দাম মোটামুটি মিডিয়াম আছে, ছোট গরুর চাহিদাও বেশি এবং দাম তুলনামূলক বেশি। গরু তো ওনারা যে পরিমাণ দাম দিচ্ছে আগের তুলনায় ডবল, কারণ বাজেটের সাথে মিলাতে পারো কিনা এই চিন্তাও আছে আমাদের। যে লেবার খরচ ছিল গত বছর 300 থেকে 350 টাকা প্রতিদিন, এখন সেই লেবার খরচ প্রতিদিন 600 টাকা। চট্টগ্রামে এবার কোরবানিতে গবাদি পশুর চাহিদা রয়েছে 8,20,000। বিপরীতে এবার জেলায় কোরবানি পশুর কিছুটা ঘাটতি থাকলেও সংকট হবে না বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। কোরবান দেওয়ার জন্য যে পশু দরকার ওই পশু বাংলাদেশে আছে, এখানে কোনো বাইরে থেকে কোনো পশু আসার কোনো দরকার হচ্ছে না। তো আমরাও চাচ্ছি না যে আমাদের দেশে ইন্ডিয়া বা পার্শ্ববর্তী কোনো দেশ থেকে কোনো গরু আসুক। হাটের আগে নিরাপদ ও পছন্দের পশু কিনতে গরুর খামারে ভিড় বাড়ছে ক্রেতাদের। যদিও এবার নগরীতে 3টি স্থায়ী ও 16টি অস্থায়ী পশুর হাট বসবে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। দেশে গত 24 ঘন্টায় হাম এবং উপসর্গে নতুন করে 1,315 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে শরীরে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে 11 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। গেল 15 মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 499 জনের মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশে গত 24 ঘন্টায় নতুন করে 54 জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময় আরও 1,261 জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে শুক্রবার পর্যন্ত মোট 60,540 জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময় মোট 8,329 জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে 43,411 জন। সরকারি কর্মকর্তাদের লোভনীয় স্থানে বদলি এবং পদোন্নতির প্রলোভন দেখিয়ে আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী কর্মকর্তা সহ 2 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। চক্রটি দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিল। এই চক্রের সাথে সরকারি দপ্তরের ঊর্ধ্বতন আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা প্রধান শফিকুল ইসলাম। আশিক মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করে বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে একটি চক্র অর্থ হাতিয়ে নিচ্ছে এমন তথ্য ছিল গোয়েন্দাদের কাছে, জানিয়ে তদন্তে নামে ডিবি পুলিশের সাইবার বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পশ্চিম রামপুরার একটি বাসায় অভিযান চালিয়ে প্রথমে আমিনুর রহমান শান্তকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। পরে তার দেয়া তথ্যে গ্রেপ্তার হয় নীলুফা সুলতানা নামের এই নারী। ডিবি পুলিশে জানায় শৃঙ্খলা সুলতানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখা 2-এর একজন কর্মকর্তা। নীলুফা উনি সরকারি একজন কর্মচারী, উনি ব্যক্তিগত কর্মকর্তা, শৃঙ্খলা অধিশাখা 2 স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের কথোপকথন চ্যাটআপে আছে, তারা একাধিক ব্যক্তির সঙ্গে বসেছে এবং লেনদেনের কথাটাও আছে যে অমুক জায়গায় বদলি করে দিলে কত দিতে পারবে, এরকম মেসেজ আমরা পেয়েছি এবং তারা এগুলো করেছে, 2 জনই স্বীকার করেছে। গ্রেপ্তার এই 2 জনের মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ, যার ফরেনসিক রিপোর্ট পেলে জানা যাবে এখন পর্যন্ত এই চক্র টাকা নিয়ে কতজনকে বদলি ও পদোন্নতি দিয়েছেন। গোয়েন্দা প্রধান জানান এই প্রতারক চক্রের সাথে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা ওনাদের ডিভাইসগুলো নিয়ে আসছি, ডিভাইসগুলো আমরা ফরেনসিক করতেছি, করে এরপর মন্ত্রণালয়ের এবং আমি মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে তদন্তে যে কেউ আসুক, সুষ্ঠু তদন্ত করে যে কেউ জড়িত থাকে এর সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এদিকে অভিনব কায়দায় নির্মাণ শ্রমিক সেজে ইয়াবা পাচারকালে এক নারী সহ 3 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। আশিক মাহমুদ, 71, ঢাকা। আজ ঈদুল আজহাকে সামনে রেখে অনেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন, তবে এর তেমন প্রভাব পড়েনি বাস টার্মিনালগুলোতে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে এখন পর্যন্ত যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়েনি। ঈদ যাত্রায় যানজট ও বাড়তি ভোগান্তি এড়াতে অনেকেই আগে ভাগেই পরিবার পরিজনকে পাঠিয়ে দিচ্ছেন গ্রামের বাড়িতে। যাত্রীদের অনেকেই তুলেছেন বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। কাউন্টার ভেদে টিকিটে 50 থেকে 100 টাকা বেশি রাখা হচ্ছে বলে জানান তারা। তবে বাস কর্তৃপক্ষের দাবি, সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ নির্ধারিত দামই রাখা হচ্ছে বাসের টিকিটের দাম। আগামীতে অনেক যানজট হয়, আরও মনে করেন সিট পাওয়া যায় না, টিকিট পাওয়া যায় না আগে পরে, ঠিক আছে।
এর জন্য তাড়াতাড়ি যাইতেছি। যেহেতু এটা ঈদুল আজহা, কোরবানিরও একটা বিষয় থাকে, বাসায় যে একসাথে বাসার পরিবারের সদস্যের সাথে গরু টরু কেনা কিংবা বাসার সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই এখন আমরা যাচ্ছি। যারা জব টপ করে এরা ছুটি পাবে যাবে 25 তারিখের আগে মনে হয় খুব একটাই হবে, তারপরে 24, 25, 26 এরকম চাপ থাকতে পারে। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরে ফেরা মানুষ। কমলাপুর রেল স্টেশনে বাড়ছে যাত্রী চাপ, যদিও ছুটি শুরু মঙ্গলবার থেকে। বাড়তি যাত্রী বহনে বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা, সেই সাথে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সবুজ মাহমুদের রিপোর্ট। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখ মানুষের ভিড়। কেউ পরিবার নিয়ে, কেউ একাই ছুটছেন গ্রামের বাড়ির পথে। ট্রেন ভ্রমণকে স্বস্তিদায়ক ও সাশ্রয়ী মনে করেই অনেকের পছন্দ রেলপথ। বাসে যেতে পারি না, ট্রেন জানি আমার কাছে খুব কমফোর্টেবল আমি মনে করি। বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে যাওয়ার জন্য, পরিবারের সাথে একসাথে ঈদ করার জন্য যে যাই আমরা, ট্রেন জার্নিটাই আমার কাছে খুব মনে হয় যে না একটা আনন্দদায়ক জার্নি। না এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়নি। আমরা টিকিট কাটছি অনলাইনে, দেশে যাচ্ছি, বাবার বাড়ি যাব, পরে শ্বশুর বাড়ি যাব, এই তো সবাই অপেক্ষা করছে যাব ঈদ করতে, খুবই এক্সাইটেড। টিকিট পাওয়া ও সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি যাত্রীদের। তবে ট্রেনের বিলম্ব ও সময়সূচির তথ্য ডিজিটাল মাধ্যমে আগেভাগেই জানানোর দাবি তাদের। দেখেন 3 নাম্বার 11:30 ট্রেন, আমি 12টায় তারে ট্রেনে তুললাম, খুব দৌড়ে আসলাম, আইসা শুনি ট্রেন আরও আধা ঘন্টা লেট হবে। কিন্তু এই বিষয়গুলো যদি আমরা একটু আগে যদি অনলাইনে অবগত হইতাম তাহলে হয়তো খুব ভালো হইতো বিষয়টা। পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করব, গিয়ে কুরবানি যেহেতু আমাদের গরু কেনারও একটা প্রোগ্রাম আছে, এই হিসাবে গরু কিনবো, হাটে যাব, তারপর বিভিন্ন ধরনের বাজারে যাব, এই কেনাকাটা করবো, এই আর কি, এই জন্যই আগে ভাগে যাওয়া আর কি। ঈদযাত্রা সামনে রেখে শনিবার থেকে 43 জোড়া আন্তনগর এবং 23 জোড়া কমিউটার ট্রেন সহ মোট 66 জোড়া ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যে যাত্রীদের অনুরোধে আমরা প্রতিটি ট্রেনের যাত্রা 2 ঘন্টা পূর্বে কাউন্টার থেকে ওই ট্রেনের সর্বনিম্ন শ্রেণীর 25% স্টার্টিং টিকিট আমরা কাউন্টার থেকে দিচ্ছি। আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি, আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি যে যাত্রী সাধারণকে আমরা টিকিট দিয়েছি তাদের যাত্রা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমরা তাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করব যাতে তারা শান্তিমতো বাড়ি যেয়ে ঈদ করতে পারে। প্রতিদিন 45,000 আসনের পাশাপাশি স্ট্যান্ডিং মিলিয়ে প্রায় 70,000 টিকিট দিচ্ছেন রেলওয়ে কর্তৃপক্ষ। আমাদের ঈদ স্পেশাল আছে 24 তারিখে আছে পার্বতীপুর ঈদ স্পেশাল, যেটা জয়দেবপুর থেকে ছেড়ে যাবে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে যাত্রীদের চাপ আরও বাড়বে বলেই ধারণা সংশ্লিষ্টদের। সবুজ মাহমুদ, 71, ঢাকা। ঈদ যাত্রায় রাজধানীর সদরঘাটের যাত্রীদের ভিড় এখনো বাড়েনি, তবে চাঁদপুরগামী লঞ্চে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর চাপ অনেকটা বেশি। যাত্রীরা বলছেন ভিড়ের আগেই তারা বাড়ি ফিরছেন, আবার অনেকে পরিবার পরিজনকে আগে ভাগেই বাড়ি পাঠাচ্ছেন। আর লঞ্চের কর্মীরা বলছেন তুলনামূলক যাত্রী কম। ঈদ যাত্রা ঘিরে সব রকমের প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিএ। মোহাইমিনুল খান অপুর রিপোর্ট। রাজধানী সদরঘাটে চাঁদপুরগামী লঞ্চের পন্টন এটি। ঈদুল আজহার সরকারি ছুটি আগামী সোমবার হলেও অন্যান্য দিনের তুলনায় এ রুটে বেড়েছে ভিড়। যাত্রীরা বলছেন ভিড়ের আগেই তারা বাড়ি ফিরছেন। 6 দিনের অফিস বন্ধ আছে, এখন গ্রামের বাইরে ঈদ করব, ঈদ করে তারপরে আপনার 4 দিন বা 5 দিন পরে আবার ইনশাল্লাহ ব্যাগ দেবো। এখন পরিবার পাঠিয়ে দিচ্ছে, ছুটি পেলে আমি যাব 26 তারিখে। এটা শ্বশুর বাড়িতে 10 দিনে থাকার ইচ্ছা আছে। তবে চাঁদপুর ছাড়া অন্যান্য রুটে যাত্রীর চাপ একেবারেই কম। লঞ্চ স্টাফরা বলছেন সোমবার থেকে ঈদের যাত্রীর চাপ বাড়বে। চাপ নাই, কবে থেকে যাত্রী চাপ বাড়বে হয়তো সম্ভবত 25 তারিখের পর থেকে বা 25 তারিখ থেকে যাত্রী চাপ বাড়তে পারে। না, অন্যান্য বছরের তুলনায় বছর তো যাত্রী খুব কম। সামনের দিনগুলোতে এখনো কেবিন খালি আছে। এখন 24-25 তারিখ থেকে যাত্রী সরকারি বন্ধ, তখন ওই দিক থেকে আর কি যাত্রী বাড়বে। এদিকে ঈদযাত্রা ঘিরে লঞ্চগুলোকে সাজানো হচ্ছে রঙিন সাজে। পল্টনের দুর্ঘটনায় এড়াতে করা হচ্ছে নানা সংস্কার, নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসনও। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।